দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 15। শাওয়ারের ঝিরঝিরে পানির ধারায় নোভার ফ্যাকাশে মুখটা ভিজে একাকার। এডেনের সেই তপ্ত নিঃশ্বাস আর নেশালো চাউনি তাকে এক অজানা আতঙ্কে কুঁকড়ে দিচ্ছে। সে কোনো মতে আমতা আমতা করে বলে উঠল, প্লিজ না, এমনটা করবেন না। আমি ঠিক তেমন মেয়ে নই যেমনটা আপনি ভাবছেন। এডেনের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তার কণ্ঠস্বর এখন আরও গম্ভীর, আরও সম্মোহনী। সে নোভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি তুমি কেমন মেয়ে, সানশাইন। নোভার বুকের ভেতরটা তখন ঝড়ের বেগে ধকধক করছে। এই লোকটার প্রতিটি স্পর্শ তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। মুহূর্তেই তার মস্তিষ্কের কোণে সেই অভিশপ্ত রাতের স্মৃতিগুলো হানা দিতে শুরু করলো। আতঙ্কে আর ঘৃণায় তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল, যা পরক্ষণেই শাওয়ারের পানির সাথে মিশে একাকার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে এক চড়া নারী কণ্ঠ ভেসে এলো, এইডেন, এইডেন কোথায় তুমি? অ্যাভিলিনের কণ্ঠস্বর কানে যেতেই এইডেনের ঘোরটা এক নিমিষে ভেঙে গেল। নোভা এবার আপ্রাণ চেষ্টা করলো তার কোল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। এইডেন এক হাতেই নোভাকে শক্ত করে ধরে রেখে অন্য হাতে শাওয়ারটা অফ করে দিল। তারপর নিরুত্তাপ গলায় জবাব দিল, কি চাই? বাইরে থেকে অ্যাভেলিনের অধৈর্য কণ্ঠ শোনা গেল, তুমি ওয়াশরুমে, জরুরি কিছু কথা ছিল, বাইরে অপেক্ষা করছি আমি, দ্রুত এসো। এডেন শান্ত নজরে নোভার দিকে তাকালো। নোভার দু চোখে তখন স্পষ্ট ঘৃণা আর অবজ্ঞা খেলা করছে। অবাক করা বিষয় হলো, এডেন যেন এই ঘৃণাটুকু বেশ উপভোগ করছে। তাকে কেউ অপছন্দ করলে বা ভয় পেলে সে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করে। সে ঝুঁকে পড়ে অতি সাবধানে নোভার কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। তারপর ফিসফিস করে বলল, শাওয়ার শেষ করে দ্রুত বাইরে এসো, আমি ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি। নোভাকে নিচে নামিয়ে দিয়ে এডেন তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে গাম্ভীর্য নিয়ে বলল, অ্যাভেলিন, রুমের বাইরে গিয়ে বসো, আমি নিচে আসছি। অ্যাভেলিন আর দ্বিরুক্তি করার সাহস পেল না। এডেনের হুকুম অমান্য করার পরিণাম তার ভালো করেই জানা আছে। নিজের তলার সোফায় বেশ আয়েশ করে পা তুলে বসে আছে অ্যাভেলিন। তার দৃষ্টি আটকে আছে সিঁড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই এইডেন নেমে এলো। পরনে তার ধূসর ট্রাউজার আর সাদা রঙের শার্ট, যা তার সুঠাম দেহের প্রতিটি পেশিকে স্পষ্ট করে তুলেছে। অ্যাভেলিন এক পলক মোহবিষ্ট চোখে এইডেনের দিকে তাকিয়ে রইল। পুরুষালী সৌন্দর্যের এমন সংমিশ্রণ সচরাচর দেখা যায় না। এডেন তার সামনে এসে দাঁড়াতেই সে সম্বিত ফিরে পেল। কি চাই? এডেনের সংক্ষিপ্ত এবং শীতল প্রশ্ন। অ্যাভেলিন হাসি মুখে একটা সুদৃশ্য ইনভাইটেশন কার্ড এগিয়ে দিয়ে বলল, আজ সন্ধ্যায় ড্যাডি আমার বার্থডে পার্টির আয়োজন করেছে। ওখানে ব্যবসার কিছু জরুরি বিষয়ে মিটিংও হবে। তুমি কিন্তু স্পেশালি ইনভাইটেড, অবশ্যই আসবে। এডেন হাত বাড়িয়ে কার্ডটা স্পর্শও করলো না। সে এক মনে তার আইপ্যাড স্ক্রিনে আঙুল বুলিয়ে যাচ্ছিল। অ্যাভেলিন নিজেকে কিছুটা অপমানিত বোধ করলেও তা প্রকাশ করলো না। শুধু কার্ডটা সামনের টেবিলের উপর রেখে দিল। ঠিক তখনই তার চোখে পড়ল দুজন কর্মচারী খাবার নিয়ে ওপরে সেই ঘরের দিকে যাচ্ছে, যেখান থেকে মাত্র এইডেন বেরিয়ে এলো। অ্যাভেলিনের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কৌতূহল সামলাতে না পেরে সে আলগোছে জিজ্ঞেস করল, আজ হঠাৎ এই বাড়িতে কেন এইডেন? তুমি তো সচরাচর এখানে আসো না। স্পেশাল কেউ এসেছে নাকি? এইডেন এবার আইপ্যাড থেকে চোখ তুলে অত্যন্ত তীক্ষ্ণ নজরে অ্যাভেলিনের দিকে তাকালো। সে খুব ভালো করেই বোঝে এই প্রশ্নের আড়ালে মেয়েটার মনের ভেতরে কিসের বিষদাঁত নড়াচড়া করছে। সে বরফ শীতল গলায় জবাব দিল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস অ্যাভেলিন, ইউ শুড গো নাও। অপমানে আর অবজ্ঞায় অ্যাভেলিনের ফর্সা মুখটা মুহূর্তে আগ্নেয়গিরি লাভার মতো লাল হয়ে উঠল। তার মতো দৌদর্দ প্রভাবশালী বাবার আদুরে মেয়েকে কেউ এভাবে সোজাসুজি বেরিয়ে যেতে বলতে পারে, তাও আবার এমন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। অপমানের জ্বালাটা প্রশমিত করতে সে এক গভীর চাল চালল। নিজের কাঁধ থেকে রেশমি চুলগুলো সরিয়ে দিয়ে পিঠের উন্মুক্ত অংশটা এইডেনের দিকে ঘোরালো। তারপর কণ্ঠে এক কৃত্রিম আরতি মিশিয়ে বলল, এইডেন, উফ, প্লিজ দেখো না আমার পিঠটা কেমন জ্বলে যাচ্ছে। বোধহয় কিছু একটা হয়েছে, একটু হাত দিয়ে দেখো না ঠিক কোথায় জ্বালা করছে। এইডেন তার দিকে ফিরেও তাকালো না। তার নির্লিপ্ততা যেন পাথরের দেওয়ালের মতো অটল। সে কয়েক কদম এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে উচ্চস্বরে ডাকল, গ্যাভিন। মুহূর্তের মধ্যে ছায়ার মতো হাজির হলো গ্যাভিন। এইডেন তার দিকে ইঙ্গিত করে নিরুত্তাপ গলায় বলল, অ্যাভিলিনের পিঠে নাকি কি হয়েছে, একটু হাত দিয়ে চেক করে দে তো। কথাটা বলেই সে দীর্ঘ পদক্ষেপে ঘর ছেড়ে বেরিয়ে গেল। অ্যাভিলিন রাগে ফুঁসতে লাগলো, এই পাথর হৃদয়ের মানুষটাকে
কিভাবে নিজের বশ বানাবে তা ভেবেই সে কুল পাচ্ছে না। গ্যাভিন তার দিকে এক পা এগিয়ে এসে দাঁত বের করে হাসলো। তা ম্যাম, কোথায় হাত দিয়ে চেক করতে হবে বলুন তো? অ্যাভেলিন তাকে একটা কড়া ধমক দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হিল জুতো খটখট করে সে বেরিয়ে যেতে নিলেই হঠাৎ তার মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। এইডেন তো বাড়ি থেকে বেরিয়ে গেল, তাহলে ওই কর্মচারীরা দোতলার ঘরে কার জন্য খাবার নিয়ে গেল? তবে কি ভেতরে অন্য কেউ আছে? টেবিলের উপর পড়ে থাকা আমন্ত্রণপত্রটি যেন তার জন্য এক মোক্ষম অস্ত্র হয়ে এলো। সে দ্রুত কার্ডটা তুলে নিয়ে গ্যাভিনকে ডেকে বলল, গ্যাভিন, তোমার বস এই কার্ডটা ভুলে গেছে, যাও তাকে দিয়ে এসো। গ্যাভিন কোনো তর্ক না করে কার্ডটা নিয়ে চলে যেতেই অ্যাভেলিন মোক্ষম সুযোগ পেল। সে চোরের মতো নিঃশব্দে পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলার সেই রহস্যময় ঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে নোভা তখন আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। তার সামনে সাজানো রাজকীয় সব খাবার, কিন্তু এই সোনার খাঁচার খাবারগুলো তার কাছে বিষের মতো ঠেকছে। সে জোর করে কয়েক দলা গিলতে চেষ্টা করছে মাত্র। দরজার কাছে দাঁড়িয়ে অ্যাভেলিনের চোখ দুটো বিস্ময়ে আর ঈর্ষায় বড় বড় হয়ে গেল। এই তবে সেই মেয়ে? বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে সে তীব্র ঘৃণায় মুখ কুঁচকে ফেলল। হিল জুতোর শব্দ তুলে সে ভেতরে ঢুকে কর্কশ গলায় জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? নোভা চমকে উঠে তাকালো। মেয়েটি তার চেয়ে বয়সে বেশ বড় এবং তার পোশাকে আভিজাত্যের চেয়ে উগ্রতা বেশি। অ্যাভেলিন তরতর করে এগিয়ে এসে নোভাকে খুঁটিয়ে দেখতে লাগলো। নোভার পিঠময় ছড়িয়ে থাকা সোনালি চুলগুলো এখনো ভেজা। পরক্ষণে অ্যাভেলিনের মাথায় আগুন জ্বলে উঠল। এইডেন কোনো মেয়ের কাছে দ্বিতীয়বার যায় না, অথচ এই মেয়েটার জন্য সে নিয়ম ভেঙেছে। দুজনে একসাথে শাওয়ার নিয়েছে। এই সহজ সমীকরণ মেলাতে তার দেরি হলো না। রাগের মাথায় সে নোভার সামনের খাবারের প্লেটগুলো সজোরে মেঝেতে আছড়ে ফেলল। কাঁচ ভাঙার শব্দে নোভা আতঙ্কে সিটিয়ে গেল। অ্যাভেলিন দাঁতে দাঁত চেপে তার ভেতরে জমে থাকা বিষবাক্য উগরে দিল, তোদের মতো নিচু জাতের মেয়েরা এমন কেন রে? ইউ আর এ ফাকিং প্রস্টিটিউট। তোর বাবার নাম জানিস? মনে হয় তোর মাও তোর মতো কলগাল ছিল, তাই তো আসল বাবার পরিচয়টাই জানিস না। নোভার দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু নামল। অপমানের তীব্রতায় তার বুক ফেটে যাচ্ছে। সে একটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, আমার মা বাবাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। তাদের অপমান করলে আমি কিন্তু ছেড়ে দেব না। ছাড় দিবি না মানে? অ্যাভেলিন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে গজগজ করে বলল, বংশীয় সূত্রে এই চরিত্র পেয়েছিস তোরা? বড়লোকের ছেলেদের বিছানায় গিয়ে রাত কাটানোই তোদের কাজ। এইডেনের রুচি এত নিচে নামলো কি করে যে তোর মতো একটা বাচ্চাকে সে চুজ করলো? বারংবার নিজের মৃত মাকে নিয়ে কুৎসিত কথা শুনে নোভারও এবার রুখে দাঁড়ালো। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, আপনার ফ্যামিলি কালচার বুঝি খুব উঁচু মানের, তাই হয়তো তারা শিখিয়েছে কিভাবে ছোট পোশাক পরে অন্য পুরুষের কোলে চড়ে বসতে হয়, কিভাবে সিডিউস করার জন্য গা ঘেঁষাঘেঁষি করতে হয়। তা তো আপনি ভালোই জানেন। অ্যাভেলিনের হিতাহিত জ্ঞান লুপ্ত হলো। সে চিৎকার করে উঠল, ইউ বিস, আই উইল কিল ইউ। বলেই সে নোভার চুলের মুঠি শক্ত করে ধরে তার গালে সজোরে একটা চড় কষিয়ে দিল। নোভার শরীর এমনিতেই দুর্বল ছিল, সেই চড়ের আঘাতে সে ছিটকে মেঝেতে পড়ে গেল। অ্যাভেলিন এবার তার ধারালো হিল জুতোর তলাটা নোভার নমনীয় হাতের উপর চেপে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে কারো ভারী পায়ের শব্দ পাওয়া গেল। ধরা পড়ার ভয়ে অ্যাভেলিন দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। নোভা মেঝের ধুলোয় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এই নশ্বর পৃথিবীতে কি তার জন্য এক ফোঁটা সুখও বরাদ্দ নেই? 17 বছরের এই ছোট্ট জীবনে সে তো কেবল হাহাকার আর লাঞ্ছনাই পেল। কান্নার তোড়ে তার পুরো শরীরটা কাঁপছে। তার এখন একটাই জেদ, এই নরক থেকে তাকে পালাতে হবে। এই অপমান আর নির্যাতনের শেকড় ছিঁড়ে সে বহুদূরে চলে যাবে, যেখানে কেউ তাকে চেনে না। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির চোখে মুখে শ্রান্তির ছাপ স্পষ্ট। দুপুরের তপ্ত সূর্যটা যেন আজ তার হলদে ফর্সা গোলগাল মুখখানাকে আরও লালচে করে তুলেছে। নাকের ডগায় জমে থাকা ঘামের সূক্ষ্ম বিন্দুগুলো রোদে মুক্তোর মতো চকচক করছে। সে বারবার বিরক্ত হয়ে কপালের অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু তপ্ত হাওয়া আর অপেক্ষার প্রহর তার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। হঠাৎ তার সামনে একটা ধবধবে সাদা রঙের গাড়ি এসে থামল। চোখের কোণে এক চিলতে স্বস্তি ফুটে উঠলেও সে তা প্রকাশ করল না, বরং বিরক্তির মুখোশটা আরও শক্ত করে এঁটে ধরল। গটগট করে এগিয়ে গিয়ে পেছনের দরজাটা টেনে খুলে ধপাস করে বসে পড়ল সে। দরজাটা সজোরে বন্ধ করে চেঁচিয়ে বলতে লাগলো,
এইটা কোনো আসার সময় হলো ভাইয়া? ঠিক 17 মিনিট ধরে আমি এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছি। কতদিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরছি, একটু তো তাড়া থাকবে। বাড়িতে চলো আজ, তোর মাথায় একটা একটা চুল আমি গুনে গুনে টেনে ছিঁড়ব। বিটকেল কোথাকার! সামনে থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে তার জেদ যেন আরও বেড়ে গেল। সে সামনে ড্রাইভিং সিটে বসে থাকা ছেলেটার মাথার চুল পেছন থেকে শক্ত করে খামচে ধরল। এই বিটকেল, কথা বলছিস না কেন? মুখ কি পুড়ে গেছে? সাথে সাথেই সশব্দে গাড়ির ব্রেক কষল ছেলেটি। ধীর স্থির ভঙ্গিতে সে পেছন ফিরল। তাহসিন লোকটার চেহারা দেখা মাত্রই যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। সে সিটকে পিছনের সিটে সরে গেল, চোখ দুটো চড়ক গাছ। ছেলেটা তখনও বড় শান্ত, গভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ড্রাইভিং সিটের পাশের সিট থেকে বেঞ্জামিন মাথা বের করে অট্টহাসিতে ফেটে পড়ল। কিরে কটকটি, কেমন দিলাম সারপ্রাইজটা, বল? তাহসিন অপমানে আর লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে আর চোখে নাহিয়ানের দিকে তাকালো। সেই চেনা উন্নত নাসিকা, ধারালো চিবুক আর মায়াবী চোখ। বোকার মতো একটা কাচুমাচু হাসি দিয়ে সে মিনমিন করে বলল, আমি সরি। আসলে আমি ভেবেছিলাম বিটকেলটা বুঝি ওই সিটেই বসে আছে। বলেই তাহসিন নিস্তব্ধ হয়ে নাহিয়ানের দিকে তাকিয়ে রইল। এই মুখশ্রী সে কত বিনিদ্র রজনীতে ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে দেখেছে। আজ যেন তার আজন্মলালিত স্বপ্নটা রক্ত মাংসের মানুষ হয়ে ঠিক তার সামনে বসে আছে। প্রথমবার সামনাসামনি দেখায় এই সৌভাগ্য সে হজম করতে পারছে না। নাহিয়ান দুই ভাই বোনের এই খুনসুটি দেখে ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফোটালো। শান্ত গলায় জিজ্ঞেস করল, কেমন আছো তাহসিন? আমাকে কি চিনতে পেরেছ? তাহসিন ঘোরের মধ্যে একদৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের অজান্তে বিড়বিড় করে বলল, আপনাকে না চেনার কোনো সাধ্য কি আমার আছে? নাহিয়ান কিছুটা অবাক হয়ে হাসল। কেন, আমাকে আগে থেকে চেনো নাকি তুমি? তাহসিন এবার আমতা আমতা শুরু করলো। গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। ওই আর কি, মায়ের কাছে আপনার ছবি দেখেছিলাম একবার, সেখান থেকেই চেনা। নাহিয়ান মাথা নেড়ে ছোট করে বলল, ও, তুমি তো দেখছি বেশ বড় হয়ে গিয়েছ। তাহসিন নিজের ঠোঁট কামড়ে ধরে লজ্জাসুলভ হাসি দিল। তারপর আপন মনে বিড়বিড় করে ভাবল, হ্যাঁ, বিয়ের জন্য একদম পারফেক্ট ম্যাচ। নাহিয়ান জিজ্ঞাসু চোখে আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বললে? তাহসিন দ্রুত মাথা দুপাশে নাড়িয়ে অস্বীকার করল। নাহিয়ান সামনে ফিরে গাড়ি স্টার্ট দিতেই তাহসিন কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে ফোনটা বের করলো। তড়িঘড়ি করে গ্যালারির সেই গোপন ফোল্ডারটায় ঢুকলো সে। স্ক্রিন জুড়ে ভেসে উঠল নাহিয়ানের শত শত ছবি, যা সে গত কয়েক বছর ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম তন্ন তন্ন করে সংগ্রহ করেছে। সে একবার ফোনের ছবি দিকে তাকাচ্ছে, আবার সামনে বসে থাকা জীবন্ত নাহিয়ানের দিকে। খুশিতে আর উত্তেজনায় তার ভেতরটা তখন টকবক করছে। পরিস্থিতি এমন যে গাড়ির ভেতরেই তার একটা জম্পেশ লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। জানালার কাচের ওপাশে একদৃষ্টিতে তাকিয়ে আছে নোভা। বাইরের উঠানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5টি কালো রঙের গাড়ি। ইঞ্জিনের চাপা গর্জন আর প্রস্তুতির তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে আজ রাতে বড় কোনো আয়োজন আছে। নোভার বিছানার উপর একটা দামি শপিং ব্যাগ পড়ে আছে, যার ভেতরটা সে এখনও উঁকি দিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি। এই রাজপ্রাসাদ সম বন্দিশালায় রেশমি পোশাক আর অলংকার তার কাছে লোহার শিকলের মতোই ভারী মনে হয়। আজকের রাতটা যেন এক অদ্ভুত সুযোগ নিয়ে এসেছে। বাড়ির আনাচে কানাচে সবসময় যে সশস্ত্র রক্ষীদের ভিড় থাকে, আজ তাদের ব্যস্ততা, গাড়ির বহর নিয়ে এত পাহারার বেড়াজাল ডিঙিয়ে পালানোর জন্য এর চেয়ে ভালো সময় আর আসবে না। কিছুক্ষণ পরেই সেই বহরে যুক্ত হলো কুচকুচে কালো রঙের একটি মার্সিডিস। সারাদিনের ব্যস্ততা শেষে এইডেন ফিরেছে। তার হাঁটাচলার রাজকীয় ভঙ্গিতে বিন্দুমাত্র ক্লান্তির রেশ নেই, বরং এক ধরনের ধারালো আভিজাত্য ঠিকরে পড়ছে। হঠাৎ দরজায় মৃদু করাঘাত। নোভা জড়তা কাটিয়ে নরম স্বরে বলল, আসুন। এক নারী কর্মচারী ভেতরে উকি দিয়ে বিনীতভাবে বললেন, ম্যাম, স্যার চলে এসেছেন, আপনি দ্রুত তৈরি হয়ে নিচে আসুন। কথাটা বলেই তিনি চলে গেলেন। নোভা অস্থির হয়ে নখ কামড়াতে লাগলো। সকালে সেই অপমান আর অ্যাভিলিনের দেওয়া চরটা এখনও তার গালে আগুনের মতো জ্বলছে। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাকে আজ পালাতেই হবে। বিছানার ওপর রাখা ব্যাগটা খুলে সে পোশাকটা বের করলো। একটি কুচকুচে কালো রঙের গাউন। নোভা বিরক্তি ভরা চোখে পোশাকটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গাড়ি কালো, বাড়ি কালো, পোশাক কালো, শুধু এই লোকটাই ভুল করে ধলা হয়ে জন্মেছে। কালো গাউনটা গায়ে জড়িয়ে সে যখন ঘর থেকে বের হলো,
তখন তার দুশ্চিন্তা ছাপিয়ে এক ধরনের জেদ কাজ করছিল। করিডোর দিয়ে যাওয়ার সময় রক্ষীরা সবাই মাথা নত করে দাঁড়িয়ে রইল। নোভা মনে মনে ভাবল, আশ্চর্য, লোকগুলো কি রোবট? একবার তাকালে কি এমন ক্ষতি হতো? বাড়ির সদর দরজায় আসতেই একজন গার্ড এগিয়ে এসে ইশারায় বলল, ম্যাম, আপনি আমার সাথে আসুন। নোভা ধীর পায়ে লোকটার পেছনে গিয়ে দাঁড়ালো। তার সামনে সেই মার্সিডিজ গাড়িটা। এডেন এখনো গাড়িতে ওঠেনি, তবে নোভা সুযোগের অপেক্ষায় রাস্তার ঠিক ধারেই দাঁড়িয়ে রইল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর পরনে কালো পোশাক। একবার অন্ধকারে মিশে যেতে পারলে এই যমদূতরা আর তাকে খুঁজে পাবে না। সে আর চোখে পেছনের রাস্তাটা দেখে নিল। নির্জন নিস্তব্ধ পথ। ঠিক যখনই সে নিঃশব্দে সামনের দিকে এক পা বাড়াতে যাবে, অমনি একজোড়া লোহার মতো শক্ত আঙুল এসে তার কবজিটা পিষে ধরল। নোভা চমকে উঠে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সামনে যমদূতের মতো দাঁড়িয়ে স্বয়ং এডেন জায়দাদ। বিশাল দেহে এই লোকটার সামনে নিজেকে বড্ড ক্ষুদ্র আর অসহায় মনে হলো নোভার। ভয় আর আতঙ্কে তার চোখের মনি কাঁপতে শুরু করলো। এডেনের ইচ্ছা করছিল এই অবাধ্য পুতুলটাকে দুহাতে তুলে আছাড় দিতে, সবসময় শুধু পালানোর ফন্দি। কিন্তু নোভার মায়াবী মুখ আর জলভরা চোখের দিকে তাকাতেই তার ভেতরে সমস্ত কঠোরতা যেন বালুর বাঁধের মতো ভেঙে পড়ল। এক বিচিত্র দুর্বলতা তাকে গ্রাস করে নিল। এইডেন তার গম্ভীর কণ্ঠস্বর কিছুটা নরম করার বৃথা চেষ্টা করে জিজ্ঞেস করল, পালানোর চেষ্টা করছিলে বুঝি সানশাইন? নোভার বুকের ভেতরটা তখন কামারের হাঁপড়ের মতো ধকধক করছে। যদি সত্যি বলে দেয় তবে কি লোকটা আবার তাকে আঘাত করবে? সে ভয়ে কোনো মতে মাথা দুপাশে নেড়ে অস্বীকার করল। এইডেন ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফোটালো, যা অন্ধকারে নোভার নজর এড়িয়ে গেল। নিজেকে সামলে নিয়ে এডেন সসম্মানে গাড়ির দরজাটা খুলে ধরল এবং হাত বাড়িয়ে নোভাকে ভেতরে বসার ইঙ্গিত দিল। পেছনে দাঁড়িয়ে কেনিথ, অলিভার আর গ্যাভিন এই দৃশ্য দেখে স্থবির হয়ে গেল। যে মানুষটার গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য ডজনখানেক লোক প্রস্তুত থাকে, সে কিনা আজ নিজে দাঁড়িয়ে এক কিশোরীর জন্য দরজা খুলে দিচ্ছে। তাদের চোখ যেন কপালে উঠে যাওয়ার উপক্রম। গাড়ির নরম সিটে বসে নোভা যখন একটা শুকনো ঢোক গিলল, তখন তার মনে হচ্ছিল সে কোনো এক অজানা গন্তব্যের দিকে যাত্রা করছে। এডেন অত্যন্ত শান্ত ভঙ্গিতে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিল। তার ইশারায় বাকি 5টি গাড়িও ছায়ের মতো পিছু নিল। নিস্তব্ধ রাস্তাটি 6টি কালো গাড়ির সেই দীর্ঘ সারি যেন এক অশুভ সংকেতের মতো এগোতে লাগলো। শহরের সবচেয়ে অভিজাত এবং ঝলমলে ক্লাবের সামনে এসে যখন গাড়িগুলো থামলো, তখন চারপাশের আলোয় নোভার চোখ ধাঁধিয়ে গেল। দ্বিতীয় গাড়ি থেকে একজন দেহরক্ষী দ্রুত নেমে এসে এডেনের দরজা খুলে দিল। কিন্তু যখনই সে নোভার পাশে দরজাটা খুলতে উদ্যত হলো, এডেনের বরফ শীতল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, ডোন্ট। গার্ডটি মুহূর্তেই পাথরের মতো স্থবির হয়ে গেল। এডেন নিজে নেমে এসে নোভার পাশে দরজাটা খুলে নিজের হাত বাড়িয়ে দিল। নোভা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। এই নিষ্ঠুর মানুষটা কি আজ কোনো নতুন মুখোশ পড়েছে, নাকি কোনো গভীর সাধ্যসিদ্ধির নেশায় এই সৌজন্যের অভিনয়? এডেন যখন নোভার হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো, তখন নোভা প্রথমবার ভালো করে লোকটার দিকে তাকালো। ল্যাম্পপোস্টের আলোয় এডেনকে আজ অমানসিক সুন্দর লাগছে। দীর্ঘকায় দেহ, ফিটফাট দামি শার্টে ফুটে ওঠা পেশিবহুল অবয়ব আর সুনিপুণভাবে ছাটা সেই দাড়ি। তার চোখে সেই বিচিত্র মণি আজ যেন এক চৌম্বকীয় আকর্ষণে ঘেরা। হাজারো মানুষের ভিড়ে এই মানুষটিকে আলাদা করে চিনে নেওয়া যায়। এইডেন নোভার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে পুড়ে ক্লাবের ভেতরে প্রবেশ করলো। চারিদিকে উচ্চস্বরে গান বাজছে, পানীয় আর উল্লাসের গন্ধে বাতাস ভারী। কিন্তু তারা ভেতরে পা রাখতেই যেন এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। সাউন্ড বক্সের গান ছাপিয়ে সকলের দৃষ্টি গিয়ে স্থির হলো এই যুগলের ওপর। নোভার সেই কালো গাউন আর মায়াবী রূপ দেখে অনেক পুরুষই পলকহীন চোখে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে ঝড়ের বেগে ছুটে এলো অ্যাভেলিন। নোভাকে এইডেনের পাশে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাভেলিনের ভেতরে নিভে যাওয়া আগুনটা যেন দপ করে জ্বলে উঠল। সে নোভাকে আপাতমস্তক নিরীক্ষণ করল। কালো পোশাকে নোভাকে আজ অপ্রার্থিব সুন্দর লাগছে, যা অ্যাভেলিনের সহ্য হলো না। সে চিৎকার করে এইডেনকে লক্ষ্য করে বলল, এই প্রস্টিটিউটটা এখানে কি করছে? এখানে সব সম্ভাব্য পরিবারের মানুষ এসেছে। এই নোংরা মেয়েটার জায়গা এখানে নেই। চারপাশে শত শত মানুষের উৎসুক দৃষ্টি তখন নোভার দিকে। অপমান, লজ্জা আর ক্ষোভে নোভার পৃথিবীটা যেন দুলতে লাগলো।
দু চোখ জলে টইটম্বর হয়ে এলো তার। সে বারবার এডেনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে এই নরক থেকে পালাতে চাইল, কিন্তু এডেন তার হাতটা ছাড়ল না, বরং আরও ধীরভাবে চেপে ধরল। নিস্তব্ধ ক্লাবের ভেতর তখন পিনপতন নীরবতা। এডেন শান্ত ভঙ্গিতে একজন ওয়েটারকে রাখলো, তার ট্রে থেকে একটা কাঁটা চামচ তুলে নিয়ে অত্যন্ত আয়েশ করে এক টুকরো খাবার মুখে দিল। চারিদিকে নিস্তব্ধতায় কেবল এডেনের খাবার জীবনের শব্দ শোনা যাচ্ছে। খাওয়া শেষ হতে এডেন হঠাৎ চোখের পলকে সেই ধারালো কাঁটা চামচটা নোভার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের চোখের ভেতরে গেঁথে দিল। নিখুঁত নিশানায় সে চোখের মণিটা উপড়ে কাঁটা চামচে গেঁথে বের করে আনলো। লোকটা যন্ত্রণায় বুক ফাটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়ে দাপাদাপি করতে লাগলো সে যন্ত্রণায়। চোখের কোটর বেয়ে রক্ত ঝরে পড়ছে, কিন্তু কারো সাধ্য নাই, হলো না এগিয়ে আসার। এডেন জায়দাদ যার চোখ উপড়ে নিয়েছে, তাকে সাহায্য করার সাহস এই তল্লাটে কারণেই। নোভা এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল। তার পাকস্থলী উল্টে আসতে চাইল, আর মাথা যেন ভনভন করতে লাগলো। হঠাৎই তার চারপাশটা অন্ধকার হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারিয়ে এডেনের শরীরের ওপর ঢলে পড়ল। এডেন এক হাতে নোভাকে আগলে নিল এবং অত্যন্ত অবলীলায় তাকে এক হাতেই কোলে তুলে নিল। সবার সামনে সে নোভার কপালে নিজের ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরল, যেন এক প্রকাশ্য ঘোষণা দিয়ে দিচ্ছে সে। কিছুক্ষণ পর কপাল থেকে ঠোঁট সরিয়ে অন্য হাতে থাকা রক্তমাখা সেই মণিটা মাটিতে ফেলে নিজের বুট দিয়ে পিষে দিল সে। তারপর দাঁতে দাঁত চেপে সিংহের মতো গর্জন করে উঠল, শি ইজ মাই গার্ল, মাই ব্রাইড, মাই ওয়াইফ, ফাকিং অনলি মাইন। এরপর সে অ্যাভিলিনের গালটা শক্ত করে চেপে ধরল। অ্যাভিলিনের মনে হলো তার চোয়াল এখন ভেঙে গুড়িয়ে যাবে। এডেন হিসহিস করে বলল, ওকে অপমান করার কিংবা ওর দিকে চোখ তুলে তাকানোর রাইট কারো নেই, কারো না।